দেশকে অস্থিতিশীল ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য, কক্সবাজারের প্রধানমন্ত্রী। বাজেটের পর নিত্যপণ্যের দাম না বাড়ার দাবি। বিনিয়োগে বড় বাধা জ্বালানির সংকট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পরিবেশ তৈরির প্রত্যয় এলজিআরডি মন্ত্রীর। ভিন্ন আর্থিক কাঠামো গড়ার তাগিদ অর্থমন্ত্রী। হামে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু, প্রাণহানি 650 ছুঁই। হাসপাতালে নতুন ভর্তি 796। এবং ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু। স্কোয়াডে থাকলেও এখনই মাঠে নামা হচ্ছে না নেইমারের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। দেশকে অস্থিতিশীল ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজারের পাথলি খাল পুনঃখননের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। বাজেটের বিরোধিতা করায় বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, বাজেটে কর কমানোও বিরোধী দলের পছন্দ হয়নি। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করেছে বলেও জানান তিনি। কক্সবাজার থেকে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিমান যুগে কক্সবাজারে পৌঁছালে বৃষ্টি উপেক্ষা করেই খাল পুনঃখনন স্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পিতার স্মৃতি বিজড়িত পাতলি খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই এ সময় উপস্থিত হন হাজারো মানুষ। খাল পুনঃখনন শেষে পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন বক্তব্যে। ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন সরকার প্রধান। তিনি আরো বলেন, বাজেটের বিরোধিতা করে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। বাজেটের পরে নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। দেশের মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে যেতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। খাল খননের ফলে দেশবাসী কি সুবিধা পাবে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের 20,000 কিলোমিটার খাল খননের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষি বিপ্লবের পাশাপাশি দেশের দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কক্সবাজার সফরের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতি এবং অর্থনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে। কক্সবাজার থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। দর্শক, কিছুক্ষণের মধ্যে কক্সবাজারে চকরিয়া জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিদ, আমরা যেমনটা বলছিলাম, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেবেন। আপনি তো সেখানে আছেন, জনসভাস্থলের এই মুহূর্তে কি চিত্র আপনি দেখছেন জানাবেন। আমাদের প্রিয় নেতার প্রতি প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কোনো দাবি জানাই, আমাদের একমাত্র দাবি আমাদের প্রাণের। ধন্যবাদ সোনিয়া। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে দীর্ঘ প্রায় 2 বছর পর
এই কক্সবাজারে এসেছেন এবং আমরা যেটি এর আগে সকালে যেটি জানিয়েছি যে তিনি কিন্তু কক্সবাজারে এসে ওনার যে বাবার স্মৃতি বিজড়িত যে পাটনি খাল রয়েছে পাটনি খালের পুনঃখননের উদ্বোধন করেছেন। তারপরে কিন্তু যে বিএনপি সরকারের প্রায় 25 কোটি বৃক্ষ রোপণের যে উদ্বোধন সেটি কিন্তু করেছেন। বিএনপি সরকার নির্বাচনী ইশতেহারে ছিল যে 5 বছরে প্রায় 25 কোটি, প্রতি বছরে 5 কোটি করে 25 কোটি যে বৃক্ষরোপণ সেটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপরে কিন্তু সাফারি পার্কে ডোলা হাজরা যে সাফারি পার্ক সেই পার্কটি কিন্তু পরিদর্শন করেছেন। সেই সময় কিন্তু ওনার স্ত্রী ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। তারপরে কিন্তু চকরিয়া যে জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখানে প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন। তারপর কিন্তু সুধী সমাবেশ রয়েছে কক্সবাজার শহরে। তারপরে কিন্তু আজকের মতো কক্সবাজারের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো শেষ হবে। তো এখন এই জনসভাস্থলে স্থানীয় নেতাকর্মীদের কি উচ্ছ্বাস উদ্দীপনা এবং কি প্রত্যাশা সেটি আমরা জানার চেষ্টা করব। জি বলুন। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় আজকে কক্সবাজারে এসছেন এবং এই চকরিয়া বাস টার্মিনাল ময়দানে জনসভা করবেন। ইনশাআল্লাহ আমরা আশা করছি এখান থেকে কক্সবাজারের একটা উন্নয়নের ফিরিস্তি উনি ঘোষণা করবেন এবং উনি কক্সবাজারকে অত্যন্ত ভালোবাসেন, আগে থেকেই কক্সবাজারের প্রতি অত্যন্ত মমতাবোধ তিনি রাখেন। যার কারণে আমরা মনে করি কক্সবাজারের 9টি উপজেলা 4টি পৌরসভার আমূল পরিবর্তন হবে, উন্নয়ন হবে এবং প্রত্যেকটা উন্নয়ন তাহার হাত ধরেই হবে, এটা আমরা কক্সবাজারবাসী আশা করছি। আজকের এই জনসভা থেকে আমরা একটা ভূয়সী উন্নয়নের ঘোষণা আমরা ইনশাল্লাহ শুনতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এখানে আমাদের বিশেষ করে মহেশখালী কক্সবাজার, মহেশখালী গভীর সমুদ্র বন্দর, মহেশখালী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থাকার কারণে এটা রাষ্ট্রীয় একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা উপজেলা হওয়ার কারণে আমরা এখানে মহেশখালী থেকে কক্সবাজারের সেতুর যে দাবি ছিল এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও জানেন, উনিও কথা দিয়েছেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই ব্রিজের মহেশখালী কক্সবাজার সেতুর আমরা ঘোষণা শুনতে পাবো এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সি বিচ এটার আমূল উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু নানান ধরনের প্রত্যাশা রয়েছে। আমরা পাতালী খালের উদ্বোধনের পরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বিএনপি সরকার নির্বাচনী ইশতেহারে যা যা উল্লেখ ছিল নির্বাচনী প্রতিশ্রুতি সব বাস্তবায়নের চেষ্টা এই বিএনপি সরকার করে যাচ্ছে। তো এই ছিল আমার সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রের উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর কার্যকরী ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন্স ইন্টারন্যাশনালের 39তম বার্ষিক জেলা সম্মেলনে তিনি একথা বলেন। স্পিকার আরও বলেন, উন্নয়নের জন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর কাজ করা প্রয়োজন। দায়বদ্ধতার জায়গা থেকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে, যা আগামী দিনে সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং মানব কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারেরও কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ইতিহাস বিকৃতিকারীরা পালিয়ে যেতে বাধ্য হয় বলেও মন্তব্য করেন তিনি। আর বিরোধী দল টেবিল চাপড়িয়ে বাজেটে সমর্থন জানালেও বক্তব্যে বাজেটকে গতানুগতিক বলা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সংসদ যখন বাজেট দেয়, বিভিন্ন পয়েন্টে যখন
অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন, বিরোধী দলের অনেক সংসদ সদস্য কিন্তু টেবিল চাপড়িয়ে সমর্থন করেছে। দ্যাট মিনস তাদের এই আইডিয়াগুলো পছন্দ হয়েছে, এই পদক্ষেপগুলো। আশা করি বিরোধী দলের বন্ধুরা কাজের মধ্য দিয়ে তারা একটা কনস্ট্রাকটিভ বিরোধী দলে পরিণত হবে। 56,000 বর্গ মাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিকভাবেই নৃতাত্ত্বিকভাবেই এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা। বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরও বলেন, বর্তমানে বিনিয়োগে বড় বাধা জ্বালানি সংকট। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। আর ভিন্ন ধর্মী আর্থিক কাঠামো গড়ে তোলার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বিজন কুমার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগ আকর্ষণ এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কার্যকর অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় রাজধানীতে বৈশ্বিক অংশীদার ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ অর্থনৈতিক কূটনীতি সম্মেলন। বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা শিরোনামে সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক বিনিয়োগের সবচেয়ে বড় বাধা জ্বালানি সংকট। তবে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ। The ongoing energy crisis has already caused us to spend more on imported fuel. We are a net energy importing country. Increased fuel prices directly affect our cost of production and through that competitiveness. সম্মেলনে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং সুষ্ঠু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। Believe that each and every single citizen could work for them. Under the dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh. সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির নতুন খাতসমূহে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরনো নিয়মে ব্যাংক ঋণ বা সরকারি কোষাগারের উপর নির্ভর করলে চলবে না। অর্থায়নের উৎসগুলোকে অবশ্যই বৈচিত্র্যময় করতে হবে। Private sector borrowing from the high street banks did not work well. At a high interest, long term, with a short-term deposit in their own bank. It doesn't work. আগামী বছরের জন্য কার্যকর অর্থনৈতিক কূটনীতি পরিকল্পনা প্রণয়নকে প্রাধান্য দিয়ে 3 পর্বে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। The whole idea is to strengthen and our present sources and also find new sources. বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আজও 15 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজেপি। কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। শনিবার মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় 88 ব্যাটালিয়ন বিএসএফ এর কোচলপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে নারী, পুরুষ ও শিশুসহ 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এর আগে গত 4 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদেরও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বিএসএফ এর পুশিন চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। বিজিবির পাশাপাশি আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে পরিচালনা করা হচ্ছে যৌথ টহল এবং সচেতনতামূলক মাইকিং। শহীদুল ইসলাম ও শাকিল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতের আধারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি।
সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে পরিচালিত হচ্ছে যৌথ টহল। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। বিজিবির কড়া অবস্থানের কারণে সম্প্রতি বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। আমার এলাকার জনপ্রতিনিধি, আনসার, চৌকিদার যত আছে, আমরা সবাই বিজেপির পাশে থেকে রাত দিন সবসময় পাহারায় আছি। বেশি যদি তোড়জোড় করে আমরা তারাকে ছাড় দিব না। কোনো মানুষ বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আমরা সব সময় বিজেপির সাথে আছি এবং থাকবো। বিজেপির সাথে আনসারও থাকে, আমরাও থাকি। যত বড় রাষ্ট্র হোক গিয়া আমাদের দেশে কোনো ওদের খাতির নেই, ওদের দেশের লোক ওদের দেশেই থাকবে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সম্ভাব্য সব ব্যবস্থাই নিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিএসএফ এর যে কোনো ধরনের কুশীল স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের কুশীলকে আমরা স্টপ করার জন্য। এদিকে জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে বিএসএফ এর পুশিন প্রতিহত করতে একসাথে কাজ করছে বিজিবি ও স্থানীয় জনতা। আধুনিক প্রযুক্তি, বাড়তি জনবল ও স্থানীয় জনগণের সম্পৃক্ততায় অবৈধ অনুপ্রবেশের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার বার্তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 796 জন। সব মিলিয়ে 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট 648 জনের মৃত্যু হয়েছে। এ সময় মোট সন্দেহজনক রোগীর সংখ্যা 84,899 জন আর নিশ্চিত সংখ্যা 10,284 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 69,606 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 65,852 জন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশের সড়কগুলোতে থামছে না মৃত্যুর মিছিল। গেল মে মাসে সারা দেশে 575টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 586 জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। বিস্তারিত জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। প্রতিদিনের চেনা সড়ক যা রূপ নিচ্ছে এক একটি মরণ ফাঁদে। বিআরটিএর সংগৃহীত তথ্য বলছে, গেল মাসে দেশের বিভিন্ন প্রান্তে 575টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 586 জন আর আহত হয়েছেন 705 জন। দেশের 8 বিভাগের মধ্যে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। 148টি দুর্ঘটনায় সর্বোচ্চ 152 জনের মৃত্যু হয়েছে। এর ঠিক পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে 144টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 133 জন। এছাড়া রাজশাহী, সিলেট ও রংপুরেও নিহতের সংখ্যা দুর্ঘটনার সংখ্যার চেয়ে বেশি। বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা প্রতিবেদনে উঠে এসেছে আরও এক ভীতিকর তথ্য। মে মাসে দুর্ঘটনা কবলিত 890টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি 178টি ছিল মোটরসাইকেল। আর প্রাণহানির তালিকাতেও শীর্ষে 2 চাকার এ বাহনটি। মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাসেই প্রাণ হারিয়েছেন 159 জন। শুধু মোটরসাইকেলই নয়, ট্রাক বা কাভার্ড ভ্যান দুর্ঘটনায় 85 জন এবং বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 54 জন। এছাড়া ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার মতো ছোট বাহনগুলো কেড়ে নিয়েছে বহু প্রাণ। সংশ্লিষ্টরা বলছেন, কেবল প্রতিবেদনের সংখ্যার দিকে না তাকিয়ে সড়ক নিরাপদ করতে আইনের কঠোর প্রয়োগ এবং চালক পথচারী সবার সচেতনতা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাল সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার স্বাক্ষর সই হতে পারে। পশ্চিমা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি সই করতে জেনেভা সফরে যেতে পারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। অন্যদিকে ইরান আর হামলা করবে না এমন শর্তে ইরানকে $20 বিলিয়ন দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে। সমঝোতা স্মারক স্বাক্ষরের ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পশ্চিমা একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইরানের সঙ্গে স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন। দুই পক্ষই শনিবারের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়বস্তু চূড়ান্ত করতে চায়। এরপর রোববার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তি সই করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অনলাইনে চুক্তি সই হতে পারে বলে জানায় তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয় ইরানকে আর হামলা না চালানোর শর্তে প্রায় $20 বিলিয়ন দেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে $3 বিলিয়ন ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি নির্ভুল তথ্য প্রকাশের ক্ষেত্রে জোর দেওয়ার আহ্বান জানায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশকে অস্থিতিশীল ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য, কক্সবাজারের প্রধানমন্ত্রী। বাজেটের পরে নিত্যপণ্যের দাম না বাড়ার দাবি। বিনিয়োগে বড় বাধা জ্বালানি সংকট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পরিবেশ তৈরির প্রত্যয় এলজিআরডি মন্ত্রীর, ভিন্ন আর্থিক কাঠামো করার তাগিদ অর্থমন্ত্রী। হামে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু, প্রাণহানি 650 ছুঁই, হাসপাতালে নতুন ভর্তি 796। এবং ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু, স্কোয়াডে থাকলেও এখনই মাঠে নামছে না নেইমার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।